আচ্ছা, আজকে শুরু করছি তোদের 15তম অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে? তা এখানে প্রথম যে অঙ্কটা আছে, দেখ, একটা পাশে একটা চিত্র দেওয়া আছে, পিটি স্পর্শক, এখানে পিবিওর মান দেওয়া আছে, আমাকে বার করতে হবে পিটি এর মান। তা এটা লক্ষ্য করছিস, যেহেতু এখানে পিটিটা স্পর্শক, তাহলে ও পিটি এটা 90 ডিগ্রি, কারণ আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ 90 ডিগ্রি হয়। পিবিও 30 ডিগ্রি, পিবিও 30 ডিগ্রি হলে বিপিওটাও 30 ডিগ্রি। তাহলে ওখানে যে বড় কোণটা হচ্ছে বিপিটি, বিপিটি কোণটা হচ্ছে 90 + 30 120 ডিগ্রি। এবার বিপিটি পুরো ত্রিভুজটার কথা ভাব, তাহলে দুটো কোণ পেয়ে গেলাম, একটা 120 আর একটা হচ্ছে 30। তাহলে 180 থেকে ওই দুটো যোগফল বিয়োগ করলে আমি পিটিএ পেয়ে যাব। তাহলে পিটিএ = 180 মাইনাস ওই 120 যোগ 30 করলাম, তাহলে 150 হলো 30 ডিগ্রি। তাহলে পিটিএ কোণটা হলো 30 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট অঙ্কটা দেখ। নেক্সট অঙ্কটা ভালো অঙ্ক, ওটা পরীক্ষাও দেয়। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার অন্তর্বৃত্ত দেওয়া আছে, ত্রিভুজের অন্তর্বৃত্ত। এইবার এখানে এপির মান দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে বিপি দেওয়া আছে, এপি দেওয়া আছে, বিপি দেওয়া আছে, এসি দেওয়া আছে। আমাকে ওখান থেকে বার করতে হবে বিসির মানটা। আমি তাকে এখানে লিখেছি, যেহেতু এপি = 4 সেমি, তাহলে অতএব এ আর = 4, কারণ এ হচ্ছে বহিস্থবিন্দু থেকে এপিটাও স্পর্শক, এ আরও স্পর্শক। কারণ বহিস্থবিন্দু থেকে কোনো বৃত্তের স্পর্শক হলে সে দুটো সমান হয়। তাহলে এপিও 4, এ আর 4। সিমিলারলি এখানে যদি বিপিটা হচ্ছে 6 হয়, তাহলে বি কিউব 6 হবে, কারণ এটাও একই রকম, বি বহিস্থবিন্দু, বি থেকে বিপি স্পর্শক, বি কিউ স্পর্শক। তাহলে বিপিটা হচ্ছে 6 হলে বি কিউ 6। এবার এসির মান 12, তার থেকে যদি এ আর বিয়োগ করি তাহলে আর সি পেয়ে যাব। তাহলে আর সির মান হচ্ছে 12 - 4 = 8 সেমি। তাহলে আর সি পেয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে সি কিউ পেয়ে যাচ্ছি, একই এক নিয়মে। সি বিন্দুতে, সি বিন্দু বহিস্থ বিন্দু, তাহলে সি আরও স্পর্শক, সি কিউ স্পর্শক, তাহলে সি কিউ 8। তাহলে বিসির মান হলো 6 + 8 14 সেমি। আশা করছি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট অঙ্কটা, এখানে 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তা এখানে দেওয়া আছে, দেখ, এখানে অঙ্কে দেওয়া আছে এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, আর এসির মান দেওয়া আছে। অর্থাৎ এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজের 3টে বাহুর মান দেওয়া আছে। তা আমি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম এক্স, দেখ এপি = x লিখেছি ধরি। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে ওয়াই, বিপি ওয়াই, বিপি মানে হচ্ছে বি কেন্দ্রীয় ব্যাসার্ধ। আর সি কেন্দ্রীয় ব্যাসার্ধ ধরলাম জেড। তাহলে এই যে এবিটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস এবির মান দেওয়া আছে, দেখ এবির মান দেওয়া আছে 5, তাহলে এক্স প্লাস ওয়াই = 5। বিসি মানে হচ্ছে এখানে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেডের মান হচ্ছে বিসি, না হ্যাঁ বিসি, ওয়াই প্লাস জেড 7, আর এসি যেটা দেওয়া আছে 6, তাহলে এক্স প্লাস জেড হচ্ছে 6। আমি 3টিকে যোগ করে দিলাম, তাহলে বাঁদিকে প্রত্যেক দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড হলো, তাহলে 2 × x + y + z, আর এদিকে যোগ করলাম 18 হলো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হলো 9। এটা ধর
চতুর্থ সমীকরণ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা চতুর্থ সমীকরণ। মানে এটা 1 2 3, ধর এটা 1, এটা 1 নম্বর দে, এটা 2 নম্বর দে, এটা 3 নম্বর দে, আর এইটাকে 4 নম্বর দে। এবার করবি কি 4 নম্বর বিয়োগ 2 নম্বর কর। 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে দেখ ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, এক্স এর মান পড়ে থাকবে। আমাকে এক্সটাই চেয়েছে, অর্থাৎ এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। তাহলে এক্সের মান 2 মানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পেরেছিস। এর পরের অঙ্কটা খুব সহজ, কিন্তু এখানে একটা কথা বলি। এখানে যে ছবিটা আমি এঁকেছি দেখ, এই ছবিটা আগে দশম শ্রেণীর পাঠ্য ইতে ছিল, সিলেবাসে ছিল, যে দুটি বৃত্তের সরল স্পর্শক অঙ্কন। এটা একটা সরল স্পর্শক অঙ্কন করার পদ্ধতি, কিন্তু বর্তমানে তোদের সিলেবাস সহজ করার জন্য এটা এখন আর নেই। তা সেই কিন্তু না থাকলেও কিন্তু একবার গতবার মনে হয় পরীক্ষায় এটা ভুল করে দিয়ে ফেলেছিল। যাই হোক, কিন্তু এর থিওরিটা তোদের লাগবে। আমি এখানে যে ছবিটা এঁকেছি, সেই ছবিতে লক্ষ্য কর, এই যে বিপি আর এদিকে এই দুটোই হচ্ছে এখানে, এটা হচ্ছে স্পর্শক, তাহলে এটাও লম্ব এটাও লম্ব। আর এই বিপির সমান করে আমি এটা কেটে নিলাম, ধর, তাহলে এটা 3 হলে এটুকু 3। আর টোটাল এটা যেহেতু টোটালটা হচ্ছে 8, তাহলে ওসিটা হচ্ছে 5, ওসিটা হলো 5। আর এখান থেকে এটা বলে দিয়েছে 13। তাহলে যেহেতু এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এখান থেকে একটু বলে নিবি যে আর হলো এটার সঙ্গে, তাহলে এটার সমান্তরাল, আর এটাও 3 এটাও 3, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। এটা একটু উপরে বলে নিবি যে এ বি পি সি একটি আয়তক্ষেত্র, কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটার একটা কোণ 90 ডিগ্রি বললেই হয়। আর এটার সঙ্গে এটা হচ্ছে সমান, আর যেহেতু একই সরলরেখার উপর দুটো লম্ব, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে প্রথমে বলে দিই, সেটা আমি লিখে দিচ্ছি আরেকবার, এসি ইকুয়াল টু বিপি আর এসি সমান্তরাল বিপি। তাহলে অতএব এ বি পি সি সমান্তরিক বা আয়তক্ষেত্র বললেও হবে, আয়তক্ষেত্র, সমান্তরিক লেখা আয়তক্ষেত্র। তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে ও পি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ও পি সি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ওপি স্কোয়ার ইকুয়াল টু সিও স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। তাহলে এটার মান 13 জানি, এটার মান 5, এটা হচ্ছে পিসির মান বার করবে, পিসির মান 12। এটাও দেখ, আশা করছি কোনো জায়গায় অসুবিধার কথা নয়। এখানে আর একটা বলে দিই, দেখ এ ওটা হচ্ছে 8, এ ও 8, আর এখান থেকে এইটা 3, তাহলে বাকি এটা বার করে নিবি, সি ওটা হচ্ছে 5। আর তোদের 4-এর অঙ্কটা আমি মাঝে মিস করেছি, বা 4-এর অঙ্কটা দেখ। 4-এর অঙ্কটায় এটা কঠিন কিছু নয়, সহজ অঙ্ক। একটা বৃত্ত, একটা স্পর্শক, একটা স্পর্শক, একটা স্পর্শক। তাহলে এখান থেকে এর মান দেওয়া আছে সিপি, সিপিটা হচ্ছে 11। সিপি যদি 11 হয়, তাহলে সি কিউ এটা হচ্ছে 11 হবে, কারণ বহিঃস্থবিন্দু থেকে দুটি স্পর্শক। বিসিটা হচ্ছে 7, তাহলে বিসি যদি 7 হয় আর বি কিউ 11, তাহলে এখান থেকে এইটা হচ্ছে কত, এইটা
হ্যাঁ, বি কিউটা হচ্ছে 11 থেকে 7 বিয়োগ করলে 4, তাহলে বি কিউ যদি 4 হয় তাহলে এই বি আরও 4। বি আরই চেয়েছে মনে হচ্ছে, কোনটা যেন এটা, তাহলে বি আর, হ্যাঁ বি আর 4। তাহলে তোদের এই চ্যাপ্টারের এমসিকিউ এবং হচ্ছে এসিকিউ অঙ্কগুলো হয়ে গেল। তোদের বইয়ে যে প্রয়োগগুলো করে দেওয়া আছে সেগুলো তোরা দেখে দেখে প্র্যাকটিস কর। যদি অসুবিধা হয় যখন খুলবে তখন আমি মানে যখন আমি এখানে পড়াবো তখন তোদের আমি বুঝিয়ে দেবো। আর সময় যদি থাকে তোরা এক্সট্রা যদি প্রয়োগ করতে চাস তাহলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই, কিন্তু তোরা নিতে পারবি কিনা তোরা বুঝেই আমাকে বলবি পরে। সেটা বিদ্যালয় না, আমার যখন এখানে টিউশন শুরু হবে তখন তোদেরকে আমি ওটা করাবো। আমি আপাতত সিলেবাস শেষ করার জন্য এরপরে আছি সদৃশ্যতাতে। সদৃশ্যতা ওখানে তোদের মেনলি একটা উপপাদ্য আছে, কিন্তু এখান থেকে অনেকটা কিছু জানতে হবে, ঠিক আছে, অনেকটা জানার ব্যাপার আছে। সদৃশ্য কি? সদৃশ্য বাংলাটা হচ্ছে ইংরেজিটা সিমিলার। যেমন দুটো বৃত্ত, এটা সদৃশ্য, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এরা সদৃশ্য। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এরা সদৃশ্য। দেখে আমরা চোখে দেখেই মনে হচ্ছে একই টাইপের দেখতে, তাহলে এগুলো সব সদৃশ্য। তাহলে সদৃশ্য হচ্ছে দুটি চিত্র যা হুবহু একই আকৃতির, নট সমান, একই আকৃতির। এটা মনে রাখবি যে আকৃতিগুলো সমান হলে বা একই রকম দেখতে হলে সেটা হচ্ছে সদৃশ্য। সদৃশ্য যদি হয় সেক্ষেত্রে পরে আমি আসছি, আগে সদৃশ্যতা বুঝি। তাহলে এই দুটো বৃত্ত যেমন সদৃশ্য, দুটো বর্গক্ষেত্র সদৃশ্য, দুটো ত্রিভুজও সদৃশ্য। তাহলে দুটো সর্বসম ত্রিভুজ, সর্বসম, এই যে দুটো সর্বসম ত্রিভুজ এরা কিন্তু একই রকম দেখতে। তা সর্বসম ত্রিভুজগুলি কিন্তু পরস্পর সদৃশ্য, কিন্তু দুটো সদৃশ্য ত্রিভুজ সর্বসম নয়, তারা কিন্তু সর্বসম হবে না। মানে সদৃশ্য হলেই সর্বসম হবে না, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু সর্বসম হলে ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ্য। এটা মনে রাখবি যে সর্বসম ত্রিভুজগুলি পরস্পর সদৃশ্য, কিন্তু সব সদৃশ্য ত্রিভুজ কিন্তু পরস্পর সর্বসম নয়। আমাদের এখানে মূল প্রশ্ন হচ্ছে, মানে আমাদের এখানে সদৃশ্যতা বলতে আমরা অন্য চিত্র নিয়ে খুব একটা আলোচনা করব না বা দেখব না। আমাদের যেটা দরকার সেটা হলো ত্রিভুজ নিয়ে। ত্রিভুজের সর্বসম সদৃশ্যতা, এই সদৃশ্য আর সদৃশ্য কোণী ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য কোণী ত্রিভুজ আর সদৃশ্য ত্রিভুজ দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদিও সমার্থক, প্রায় সমর্থক, কিন্তু মূলত দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এমন দুটো চিত্র তোদের মাথায় আসবে কি আমি জানি না, যেমন তো জিজ্ঞাসা করতে পারছি না ডাইরেক্ট, যে যারা পরস্পর, আচ্ছা আগে ত্রিভুজ দুটো বুঝিয়ে, দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাদের কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান। যদি এটা দেখতে এক হয়নি, তাহলে এই দুটো ত্রিভুজ মোটামুটি একই রকম দেখতে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ কোণগুলো যখনই সমান তাহলে তাদের আমরা বলবো সদৃশ্য কোণী, আর সদৃশ্য কোণী হলে ত্রিভুজ দুটো সদৃশ্য। কিন্তু অনেক সময় আছে কোণ ত্রিভুজের ক্ষেত্রে নয়, অন্য কোনো চিত্রের ক্ষেত্রে হতে পারে,
যে কোণগুলো কিন্তু সমান, তিনটে কোণ, চারটে কোণ, পাঁচটা কোণ সমান, কিন্তু তারা সদৃশ্য নয়। ত্রিভুজের ক্ষেত্রে যেমন সদৃশ্য কোণে হলেই সদৃশ্য হবে ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু অন্য একটা চিত্র আছে বা অন্য আরও চিত্র থাকতে পারে যেখানে কোণগুলো সমান কিন্তু তারা সদৃশ্য নয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তোদের মাথায় হতে কী করে হয় এটা স্যার, আমি দেখাচ্ছি। দেখ, এটা একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটা একটা আয়তক্ষেত্র আঁকলাম, এরও চারটে কোণ 90 ডিগ্রি করে, এরও চারটে কোণ 90 ডিগ্রি, কিন্তু এরা কি পরস্পর সদৃশ্য? মোটেই নয়, কারণ দুটো একই রকম আকৃতির চিত্রই নয়। তাহলে এরা পরস্পর কিন্তু সদৃশ্য নয়, অথচ কিন্তু সদৃশ্য কোণই। যদি এটা আমাদের লাগবে না কাজে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রে বলি, ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য প্রমাণ করতে গেলে আগে সদৃশ্য কোণই প্রমাণ করব, তারপরে সদৃশ্য করব। আমার যদি কোনো কিছুতে বলে যে প্রমাণ করো সদৃশ্য, তাহলে কিন্তু আগে সমকোণী এই সদৃশ্য কোণে দেখানোর পরে অবশ্যই তারপরে লিখবো এরা সদৃশ্য। সদৃশ্য আর সদৃশ্য কোণী মোটামুটি একই রকম হলেও কিন্তু দুটো আলাদা করে লিখতে হবে। যখনই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী হয়, তাদের অনুরূপ কোণগুলো যেমন সমান হলে তবেই সদৃশ্য কোণী হয়, তেমনি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। ধর যদি এটা নাম দিই ABC আর এটা হচ্ছে DEF, তাহলে AB বাই DE ইকুয়াল টু AC বাই DF ইকুয়াল টু BC বাই EF। অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে কি বললাম, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এই যে কোনো সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, এটাকেই বলা হয় থ্যালেসের উপপাদ্য। এটাকেই বলা হয় থ্যালেসের উপপাদ্য। থ্যালেসের উপপাদ্য আরেকটাও বলা হয়, যে কোনো ত্রিভুজের কোনো সমান্তরাল বাহুকে, যেমন এই একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজের DE হচ্ছে BC এর সঙ্গে সমান্তরাল। তাহলে এই সমান্তরাল হলে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। মানে অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটা যদি সমান্তরাল হয়, তাহলে আমি দুরকম বলতে পারি যে AB is to AD, AB is to AD equal to AC is to AE। বোঝা গেল কি বললাম? এই যে বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ, বড় ত্রিভুজের এই বাহুর অনুপাত ছোট ত্রিভুজের এই বাহুর অনুপাত, বড় ত্রিভুজের এই বাহুর অনুপাত ছোট ত্রিভুজের এই বাহুর অনুপাত, বড় ত্রিভুজের এই বাহুর অনুপাত ছোট ত্রিভুজের এই বাহুর অনুপাত পরস্পর সমান। এটা খুব থ্যালেসের উপপাদ্য বলা হয়। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কোনো একটি সরলরেখাকে, একটা সরলরেখা তোরা ক্লাস 9-এ করেছিলি, একটা সরলরেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো। তার মানে এটা যদি 3 হয়, এটা 2, ABK P এটা 3, এটা 2, এটাকে অন্তর্বিভক্ত বলে। আবার 3:2 অনুপাতে বলতে পারি বহির্বিভক্ত। কি বুঝবি তখন?
ধর এটা হচ্ছে এটা বহির্বিভক্ত। এপি যদি 3 হয়, দেখা যাচ্ছে বিপি হবে 2। এপি যদি 3 হয়, তার মানে এপি ইস টু বিপি ইজ ইকুয়াল টু 3:2। এটাকে বলা হচ্ছে বহির্বিভক্ত। এপি ইস টু বিপি ইজ ইকুয়াল টু, এটাও যেমন এপি ইস টু বিপি ইজ ইকুয়াল টু 3:2, এটা অন্তর্বিভক্ত। এটাকে বলা হচ্ছে বহির্বিভক্ত করা। এখানে তোদের আমাদের সময় বা আগে, অনেক আগে একটা উপপাদ্য ছিল, যেটাই বললাম এটাকে প্রমাণ করো, যে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। যেমন এই উপপাদ্যটা, এই উপপাদ্যটা কিন্তু দেখ লেখা আছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। সুতরাং তোদের এটা আমি অকারণে চাপ দিচ্ছি না, কিন্তু এর থিওরিটা আমাদের কাজে লাগছে। এই থিওরিটা আমাদের কাজে লাগবে যে কোনো ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। অন্তর্বিভক্তও বলা যেতে পারে, বহির্বিভক্ত বলা যেতে পারে। এখানে আমি এডি ইস টু বিডিও বলতে পারি, এ ইস টু এডি ইস টু বিডি ইকুয়াল টু এ ই ইস টু ইসি, এটাও বলতে পারি। এ বি ইস টু এডি, এ সি ইস টু এই, এটাও বলতে পারি। এখানে অনেকগুলো তোদের প্রয়োগ আছে, কিন্তু এই যে উপপাদ্যটা নেই, কিন্তু তাদের প্রয়োগগুলো কিন্তু তোদের আছে। যেমন এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, পরীক্ষায় দেয় 6 নম্বর, এদিকে হচ্ছে 8 নম্বর বা 7 নম্বর। এই প্রয়োগগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু তৈরি করতে হবে। 5 নম্বরটা ঠিক আছে, এগুলো যেমন করবি। আর আমি আজকে এখান থেকে আবার এই প্রশ্নমালা তোদের 18, তোদের মাঝখানে একটা দিলে 18.1 বোধহয় চলে গেল কোথায়। 18.1টা একটু বলে দিই কী আছে দেখি। ও 18.1 মৌখিক কিছু অঙ্ক আছে। যেমন বলছি সকল বর্গক্ষেত্র সদৃশ, সকল বৃত্ত সদৃশ, একটাকে তো এগুলো আমি ছবি এঁকে দেখিয়েছিলাম। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ, দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান সমানুপাতি। এখানে বলতে হবে কোণগুলি সমান এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি, তবেই চতুর্ভুজগুলো সদৃশ হবে। দুটোই বলতে হবে, কোণগুলি সমান এবং বাহুগুলি সমানুপাতি। নিচের সত্য মিথ্যাগুলো একটু বলে দিই। যে কোনো দুটি সর্বসমচিত্র সদৃশ, এটা সঠিক, আমি বলে দিয়েছি আগে। যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, এটা মিথ্যা, আমি এটাও বলে দিয়েছি। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান, এটা সর্বদা সমান নয়। কিন্তু যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান, সদৃশ হলে অনুরূপ কোণগুলো, ঠিক আছে, সদৃশ হলে অনুরূপ কোণগুলো সমান হবে। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এটাও ঠিক আছে। বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ, এটা ভুল। একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি, ওটা তোরা ছবি এঁকে দেখে দিবি। একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়, এটা পারবি তোরা, ছবি এঁকে দিবি। আচ্ছা, এরপরে দিলে আমি এই প্রশ্নমালায় গেলাম।
18.2। এখানে যে 11 এমসিকিউগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। এই 11 এমসিকিউগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। এখান থেকে একটা উপপাদ্য একটা এই এমসিকিউ অথবা এসিকিউ অঙ্ক অবশ্যই থাকে। আমরা যে থ্যালেসের উপপাদ্য করলাম সেই থ্যালেসের উপপাদ্যর সাহায্যে এই অঙ্কগুলো সব হয়ে যাবে। যেমন 11 একের অঙ্কটা এবিসি। আচ্ছা, আমি অঙ্কগুলো করে নিই আগের মতো, তারপরে করব, তাহলে শর্ট টাইমে হবে। আচ্ছা, এবারে এমসিকিউর অঙ্কগুলো করাচ্ছি। দেখ, প্রথম অঙ্কটা এবিসি একটা ত্রিভুজ, এক্সি ওয়াই হচ্ছে বিসি এর সঙ্গে সমান্তরাল। সুতরাং আমরা থ্যালেসের উপপাদ্য অনুসারে বলতে পারি এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। জাস্ট মান বসিয়ে দিয়ে এ এক্সের মান, এ ওয়াইয়ের মান, ওয়াই সির মান বসিয়ে দিয়ে বি এক্সের মান পেয়ে যাবি, একদম ইজি। দুয়েরটা একই অঙ্ক, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ডি হচ্ছে বিসি এর সঙ্গে সমান্তরাল। এবার মানগুলো দেওয়া আছে, আমরা ওটাও এডি বাই বিডি ইকুয়াল টু এ ই বাই সি। ওখানে দেখ এডি বাই বিডি, এডি ইস টু বিডির মান দেওয়া আছে একবারে, আমরা ওখানে একবারেই বসিয়ে দিলাম 3:1। এর মান দেওয়া আছে, ইসির মান বার করলি। এসির এখানে চেয়েছে হচ্ছে এসির মান, এসি বার করতে গেলে ইসি বার করলাম আর এ দুটো যোগ করলাম, অতএব এসি ইজ ইকুয়াল টু 3.3 প্লাস এখানে 1.1 বেরোলো, অর্থাৎ এসির মান 4.4। এরপরে তিনের অঙ্কটা দেখ, তিনের অঙ্কটা একই সেম অঙ্ক। এখানে দেখ, এখানে এবিসি ত্রিভুজের বিসি এর সঙ্গে ডিই সমান্তরাল। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য অনুসারে লিখতে পারি এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। এডির মান দেওয়া আছে দেখ বইয়ে, বিডির মান দেওয়া আছে, এই ইর মান দেওয়া আছে, ইসির মানও দেওয়া আছে। এখান থেকে এক্সের মান বার করতে হবে। এটা আমি বার করিনি, এটা তোরা বজ্রগুণন কোনাকুনি গুণ করে দিয়ে ওখান থেকে এক্সের মানটা বার করে দিস, এটা আমি আর বার করিনি। ঠিক আছে, আশা করছি সবাই পারবি। চারের অঙ্কটা দেখ, চারের অঙ্কটা এখানে কিন্তু ত্রিভুজ বলেনি, এখানে বলেছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবির সঙ্গে ডিসি সমান্তরাল আর ডিসির সঙ্গে পিকিউ হচ্ছে একটা সমান্তরাল বাহু। এখানে তোদের একটা দেখ, আমি মাঝে একটা প্রয়োগ বলেছি, যে প্রয়োগটা ইম্পর্টেন্ট প্রয়োগ। সেই প্রয়োগে আছে প্রমাণ করা যায় যে কোনো ট্রাপিজিয়ামের তির্যক যে বাহুগুলোর অর্থাৎ এক সমান্তরাল বাহুর সঙ্গে কোনো আর একটি সমান্তরাল বাহু যদি তির্যক বাহুকে যে দুটো বিন্দুতে ছেদ করবে, তাহলে সেই ছেদবিন্দুর সাপেক্ষে অপর তির্যক বাহুর খণ্ডিত অংশগুলি সমানুপাতে থাকবে। অর্থাৎ ত্রিভুজের মতোই এখানে যদি এবি আর ডিসি সমান্তরাল হয় আর ডিসির সঙ্গে পিকিউ সমান্তরাল হয়, তাহলে এ পি ইস টু পিডি ইকুয়াল টু বিকিউ ইস টু সিকিউ হবে। এটা তোরা দেখবি ওখানে প্রমাণ, একটা প্রয়োগ আছে, প্রয়োগে প্রমাণ করা যায়। ওটা আমি তোদের করতে বলেছি, তোরা করবি, বুঝতে না পারলে আমাকে বলিস, আমি করে দেবো। জাস্ট এখানে তাহলে আমরা ওই সূত্র অনুসারে বসিয়ে দেবো যে এপি বাই পিডি ইকুয়াল টু বিকিউ বাই সিকিউ। এখানে আমি এপির মান ছাড়া সব কটাই জানি, তাহলে এখান থেকে আমি সমাধান করলে এপির মান পেয়ে গেলাম 42। আমাকে এখানে বার করতে বলেছে এডির মান বার করতে, এডির মান বার করতে বলেছে। এডি বলতে এখানে বোঝাচ্ছে এডি, এডির মান বার করতে। সেখান থেকে আমি তাহলে এডি হচ্ছে, এখানে আমি এপি পেয়েছি 42 আর পিডির মান দেওয়া আছে, পিডির মান দেওয়া আছে 18। তাহলে 42 প্লাস 18 ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা নেই।
পাঁচের অঙ্কটা খুব এখানে লক্ষ্য কর, পাঁচের অঙ্কটাও কঠিন কিছু না, একদম সহজ। এখানে বলা আছে যে DEF একটা ত্রিভুজ, আর DEর উপরে P একটা বিন্দু, আবার DF এর উপরে Q একটা বিন্দু। এখানে সমান্তরাল বলে দেয়নি, কিন্তু আমার এখানে ডিপির মান দেওয়া আছে, DEর মান দেওয়া আছে, আবার এখানে BQর মান দেওয়া আছে, DF এর মান দেওয়া আছে। আমি জাস্ট তাহলে ডিপি বাই DE পুরোটা করলাম। ছোট ত্রিভুজের একটা বাহু, অনুরূপভাবে বড় ত্রিভুজের একটা বাহু, সেখানে বসিয়ে দিলাম 5/15 = 1/3 হলো। আবার এদিকে BQ বাই DF, DQ বাই DF এখানে 6/18 দেওয়া আছে, এটাও 1/3। তাহলে দুটোর অনুপাত যেহেতু সমান, তাহলে নিচে লিখেছে যে অতএব ডিপি বাই DE = DQ বাই DF। তাহলে যেহেতু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হলো, তাহলে অতএব বলতে পারি অতএব PQ সমান্তরাল EF। ঠিক আছে, PQ সমান্তরাল EF। তাহলে এগুলো হয়ে গেল। এবারে আমরা সত্য মিথ্যা দেওয়া আছে, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। না, এটা মিথ্যা কথা। সদৃশ্য ত্রিভুজ সর্বসম নাও হতে পারে, কিন্তু উল্টোটা হয়, দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য। বলছে পাশের চিত্রে DE BCর সঙ্গে সমান্তরাল, তাহলে AB বাই BD = AC বাই EC। এটা ঠিকই আছে, কারণ অনুরূপভাবে AB পুরো ত্রিভুজের বাই DE এই খণ্ডিতাংশ, এখানেও পুরো ত্রিভুজের বাই খণ্ডিতাংশ দেওয়া আছে, সুতরাং এটা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটাও প্রমাণ করা যায়। তাহলে এটাও কিন্তু সত্য। সিয়েরগুলো বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে। আচ্ছা, তারপরে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত, ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। এটা একটু বলে দিই, একটু বুঝিয়ে দিই। আমরা যে কোনো একটা ত্রিভুজ যদি আঁকি, দুটো ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে দুটো ত্রিভুজ। এই যে দুটো ত্রিভুজ যদি তাদের শীর্ষবিন্দু অপর শীর্ষবিন্দু এক হয়, আর এই ভূমিতে যদি মানে এখানে যেমন বলছে একই ভূমির ওপর থাকে দুটো ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই ভূমির অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ এটা যদি 3 এটা 2 হয়, ছবিতে মনে হচ্ছে না, যাই হোক, এটা 3:2 হলে তাহলে হচ্ছে এর ক্ষেত্রফলের অনুপাতও কিন্তু 3:2 হবে। এটা এমনি খুব সহজ প্রমাণ করতেও পারিস তোরা, কারণ এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা = এটা হচ্ছে, এটাও কর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা বাই কর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটা যাই হোক, উচ্চতাটা কিন্তু এক হবে। যদি আমি ত্রিভুজটা এরকম না আঁকে, আমি একটু অন্যরকম আঁকতাম, তাহলে ভালো হতো। এইটা উচ্চতা, আর এইটা হচ্ছে ত্রিভুজ ABC আর D। তাহলে ABC ত্রিভুজ আর ACD ত্রিভুজ, ABC আর ACD ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের উচ্চতা কিন্তু এটাই হবে, ধর AX। তাহলে দুটোর ক্ষেত্রেই উচ্চতা সেম বলে কেটে যাবে, হাফ হাফ কেটে গেল। এর ভূমি এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমি, তাহলে ভূমির অনুপাতের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে অতটা দেখতে পাস না, আর একবার বলছি, দেখ, যেহেতু উচ্চতা দুটো সমান, উচ্চতা আমি ছবিতে দেখালাম, এই ছবিতে উচ্চতা দুটো সমান, তাহলে এই উচ্চতা কেটে গেল, হাফ হাফ কেটে গেল, তাহলে
প্রথমটার ভূমি বিসি, এখানে লিখলে বিসি, আর এটা লিখলে হচ্ছে সিডি, তাহলে বিসি বাই সিডি তাহলে ভূমির সঙ্গে সমান হবে। এটা তোদের বই তো আছেও, ছোট্ট একটা প্রমাণ। তাহলে এটা হলো ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে, যেটা একটু আগে শেখালাম এই অঙ্কটা, সেটাই বলেছি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এই পর্যন্তই, 35 মিনিট তোদের হয়ে গেল, 36 মিনিট হয়ে গেল। তা সুতরাং আর বড় করবো না ভিডিও, আজকে এই পর্যন্ত রাখলাম। সাবধানে থাকিস, ভালো থাকিস।